আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী দাশোল শেরিং তোবকে আজ ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রীর আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আগ্রহের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, উভয় দেশ বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ভুটানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এবছরের বাজেট গণবিরোধী ও দেশবিরোধী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের বাজেট প্রণয়নের নৈতিক অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের আরও লুটপাটের সুযোগ সৃষ্টি ও দেশের গরিব মানুষ শোষণের হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছে। বিশাল ঘাটতির এই বাজেটের কারণেই অচিরে দেশ পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটের মধ্যে 2.5 লাখ কোটি টাকার ঘাটতি রয়েছে। বিশাল এই বাজেট ঘাটতি দেশের ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে পূরণের কথা বলা হলেও শেষ পর্যন্ত এর দায় মেটাতে হবে সাধারণ মানুষকে। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বের বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দেশ আজ দেউলিয়াতে দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমানে একটি মাফিয়া চক্র দেশ পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি, হালাল করা ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশে অর্থনৈতিকভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ক্ষমতাসীন দল। দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে। এটার এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে জিয়ার নাম মুছে ফেলার চক্রান্ত করছে। পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবারের বাজেটে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় একথা বলেন তিনি। সম্প্রতি বাজেট নিয়ে মির্জা ফখরুলের দেওয়ার বক্তব্যেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বা সেনা প্রধান যে কারো দুর্নীতির বিচার করার সৎ সাহস সরকারের আছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। যার শুরুতে রাখা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক কথা বলেন প্রস্তাবিত বাজেট এবং কালো টাকা সাদা করার প্রসঙ্গে। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও করেছে, সাদা করেননি। তাহলে তারা বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, কিন্তু আওয়ামী লীগের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। বেনজিররা, তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না শেখ হাসিনার। তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার। বিএনপি আগুন সন্ত্রাসের সংস্কৃতি চালু করেছে উল্লেখ করে তা প্রতিরোধে রাজপথে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে বলে জানান ওবায়দুল কাদের। আহ্বান জানান দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্কিত বিভাগ আয়োজিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আইন করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততার সাথে কাজ করারও আহ্বান জানান আবুল হাসান মাহমুদ আলী। এদিন ৩টি বিভাগে ৩ জন ব্যক্তির হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাবকে সময় উপযোগী সিদ্ধান্ত বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। রাজধানীর সিডাপ মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটি ফ্ল্যাট নিবন্ধনের খরচ কমাতে সরকারের প্রতি আহ্বান জানান। রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, ফ্ল্যাটের উচ্চ নিবন্ধন খরচের জন্য ক্রেতারা সঠিক মূল্য দেখায় না, ফলে অপ্রদর্শিত অর্থের পরিমাণ বাড়ছে। জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় ২২% থেকে কমিয়ে ৭% নামিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে করে বেশি মানুষ ফ্ল্যাট ক্রয়ে উৎসাহিত হবে, সাথে বাড়বে সরকারের রাজস্ব। একই সাথে পুরাতন ফ্ল্যাটের উপরও কর কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 4 দিনের সফরে নিজ জেলা পাবনা গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 12টা 40 ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অফ অনার গ্রহণ করেন। স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। এই আদেশ বাতিলের পাশাপাশি 30 জনের মধ্যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের চূড়ান্ত দাবি জানান আন্দোলনকারীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। একই সাথে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 4 জুলাই ধার্য করেছে আদালত। নূর হোসেনের রিপোর্ট। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে বুধবার আদেশ দেয় হাইকোর্ট। এরপরই প্রতিবাদ জানাতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সেখান থেকে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। 30 তারিখের ভিতরে যদি আমাদের দাবি দেওয়া মেনে না হয়, যদি রাষ্ট্রপক্ষ, যদি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, আমরা গোটা বাংলাদেশের সমস্ত আনাচে দুর্বল আন্দোলন করে তুলব। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেওয়ার জন্য একটা কাজ আর অন্যায় একটা কাজ, দুইটার ভিতরে যদি কন্ট্রাডিক্ট করে তাইলে তো বিষয়টার মান মর্যাদা থাকতেছে না। আমাদের দাবি একটাই, মুক্তিযোদ্ধাদের কোটা 30% যে কোটা হচ্ছে সেটার বিরুদ্ধে। আমরা মুক্তিযোদ্ধাদের কখনো অসম্মান করি না, তাদের যে বেতন বাধা দেওয়া হচ্ছে আমরা সেই ব্যাপারে কথা বলি নাই। একই দাবিতে রাস্তায় নেমেছে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বরিশাল ও রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকুরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে
চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 2018 সালের অক্টোবরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া খুচরা মূল্যের বাইরে ওষুধের দাম বাড়িয়ে বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে সংলাপে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের হাসপাতালের চিত্র বদলাতে উপজেলা পর্যায়ের চিকিৎসা উন্নত করতে হবে। এসব হাসপাতালে জনবল সংকট কমিয়ে তাদেরকে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাইমারি হেলথ কেয়ারে চিকিৎসা দিতে পারলে সব চ্যালেঞ্জ উত্তরণ করা যাবে বলে মনে করেন তিনি। বলেন, হাসপাতালে যন্ত্রপাতি চালানোর লোকবল থাকলেই কেবল সেই হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনা হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের ৭৯% ব্যবসায়ী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংসদ সদস্য চেয়ে কোনো কোনো উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেশি বেড়েছে। রোববার সংস্থাটির ধানমন্ডি সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। টিআইবির বিশ্লেষণে দেখা যায়, 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 442 জনের মধ্যে 300-এরও বেশি নতুন মুখ। এদের বেশিরভাগই ব্যবসায়ী। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। উপজেলায় এ সময় 3 গুণেরও বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। গড় আয় ও অস্থাবর সম্পত্তির হিসেবে গাজীপুর, ময়মনসিংহ অঞ্চল সবচেয়ে বেশি এগিয়ে। টিআইবি জানিয়েছে, নির্বাচিত চেয়ারম্যানদের 30.41% কোটিপতি। 5 বছরে কোটি টাকার উপর অস্থাবর সম্পত্তি বেড়েছে 52 জন প্রার্থীর ও 10 বছরে 41 জনের। আদর্শ চেতনা বা জনস্বার্থের তুলনায় যে অবস্থানটা আমি নির্বাচনের মধ্যে পাবো সেটাকে অপব্যবহার করে আমার সম্পদ এবং আয় বাড়াবো। জনপ্রতিনিধিত্ব জনস্বার্থকে কেন্দ্র করে যেটা হওয়ার কথা সেটি আর আসলে বাস্তবে নেই। এখানে হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক জনপ্রতিনিধিত্ব, তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব নিকাশও বলতে গেলে হয় না। ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন সিইসি। 1180টি ভোট কেন্দ্রের মধ্যে 235টি ভোট কেন্দ্র তথা 1/3 হিসাব পেয়েছি। সেদিক থেকে উপস্থিতির হার হচ্ছে 43.9144। এটি হচ্ছে 1/3। 2/3 আমরা এখনও পাইনি, কাজে নিশ্চিত করে বলা যাবে না, এটা কমতে পারে, বাড়তে পারে। তবে সার্বিক বিশ্লেষণে আমার মনে হয় যে নির্বাচনটা আজকে মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপি এর মাধ্যমে জনপ্রশাসনের দায়বদ্ধতা ও জবাবদিহিতা বাড়ছে বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এতে দেশের অর্থ অপচয় রোধ করা যাচ্ছে এবং সময়ও বাঁচছে বলে মন্তব্য করেন তিনি। সকালে সচিবালয়ে জনপ্রশাসন দপ্তরে অধীনস্থ দপ্তর ও সংস্থার সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ সই হয়। ধারাবাহিকতা বিবেচনায় অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মদক্ষতা ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সুনাম ধরে রাখতে মন্ত্রণালয়ের সবার আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে। অনুষ্ঠানে 8টি দপ্তর ও সংস্থার সাথে এপিএ সই হয়। সর্বাধুনিক আইওটি প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট ফ্রিজ এআই ডক্টর দেশের বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। রোববার রাজধানীর বসুন্ধরা ওয়ালটনের কর্পোরেট অফিসে উন্নত প্রযুক্তির এই ফ্রিজের উদ্বোধন হয়। এ সময় জানানো হয়, এআই ডক্টর ফ্রিজে সংযুক্ত থাকবে ইন্টারনেট, যার মাধ্যমে ফ্রিজের বিভিন্ন সেন্সরের তথ্য অ্যানালাইসিস করে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে নিকটতম সার্ভিস সেন্টারে। পরে কাস্টমার কেয়ার প্রতিনিধিরা গিয়ে ফ্রিজের নির্দিষ্ট সমস্যার সমাধান করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।